আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আমাদের আজকের আমন্ত্রিত অতিথি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ। জনাব শরীফুজ্জামান শরীফ, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে একটা সরকার এসেছে 2 মাস, এবং 2 মাসের মধ্যে তার যারা প্রতিপক্ষ আছেন তাদের মধ্যে এক ধরনের অসহিষ্ণু ভাব যেন আমরা দেখতে পাচ্ছি, এবং তারা পরস্পরকে আক্রমণ করতে যেয়ে এমন এমন কথা বলছেন যেগুলো শুনে মনে হচ্ছে যে সরকারের পতনকে তাহলে অতি দ্রুত করা প্রয়োজন। এই এই আলোচনার মধ্যে আমরা দেখলাম কতগুলি কথা আমি একটু বলতে চাচ্ছি যে পাল্টাপাল্টি অভিযোগ চলছে। তারা বলছে যে এই সরকার নাকি আওয়ামী ফ্যাসিস্টের পথে অনুসরণ করছে, এবং বিপরীত দিকে বিএনপির পক্ষ থেকে দেখলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বললেন যে জামায়াতকে রাজনৈতিক ভাবে পুরোপুরি নির্মূল করতে হবে। তো এই যে পাল্টাপাল্টি অভিযোগ, এটাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করেন? এবারে যে নির্বাচনটি হয়েছে এই নির্বাচনের প্রেক্ষাপটটা অন্য যে কোনো নির্বাচনের থেকে আলাদা। একটা অভ্যুত্থানের পরে রাজনীতির মাঠ থেকে দীর্ঘদিন ধরে দুর্দণ্ড প্রতাপ নিয়ে যারা ক্ষমতায় ছিলেন সেই অংশটি দেশের রাজনীতির থেকে এমনকি দেশ থেকেও বিতাড়িত হয়েছে, পালিয়ে গেছে। দীর্ঘদিন তারা একচেটিয়া ভাবে নির্বাচনটা নিয়ন্ত্রণ করত। এবার ঘটনা ঘটেছে উল্টা, রাজনীতির মাঠ থেকে একটা অংশ নেই আর একটা অংশ আছে। তো নির্বাচনের পর থেকেই আপনি খেয়াল করবেন যে যারা বিরোধী দলে বসেছেন একেবারে ভোটের দিন রাত থেকেই তাদের এক ধরনের বক্তব্য, আচরণ এবং অনেক জায়গায় বেশ আগ্রাসী এক ধরনের অ্যাটিটিউড লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে, তারা প্রশ্ন তুলছে যারা পরাজিত হয়েছে, এবং বেশ কতগুলো ইস্যুকে তারা ফোকাস করার চেষ্টা করেছেন, এবং সর্বশেষ দুজন উপদেষ্টা নির্বাচনকে প্রভাবিত করেছেন এই বক্তব্য এসেছে। একটা নির্বাচন যদি দুজন উপদেষ্টা প্রভাবিত করেন, এই প্রশ্নটা আপনি যদি জিজ্ঞেস করেন, প্রশ্নের কোনো উত্তর তারা দিচ্ছেন না যে দুইজন উপদেষ্টা কোন মেথডে, কোন পদ্ধতিতে নির্বাচনটা প্রভাবিত হচ্ছে। একটা ঘটনা ঘটার পর যদি আপনি মামলাও করতে চান তাহলে বলতে হয় যে এইভাবে এখানে মামলাটা, আপনার গ্রাউন্ডটা বলতে হবে। কিন্তু খেয়াল করছেন যে বিরোধী দলের পক্ষ থেকে সেটি কিন্তু বলছে না যে তারা কিভাবে প্রভাবিত করেছে, শুধুমাত্র বলছে প্রভাবিত করেছে। একটা সরকারের অনেকগুলো অর্গান থাকে, অনেকেই দায়িত্বে ছিলেন, কিন্তু কারো কথা তারা না বললে দুজনের কথা কেন বলছে? এক, দ্বিতীয়ত সরকারের যিনি প্রধান ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কি এই নির্বাচন প্রভাবিত করার বিষয়ে জানতেন না? নিশ্চয়ই তার না জানার কথা না। তাহলে যারা অভিযোগটি তুলছেন দুজন ব্যক্তির বিরুদ্ধে, তারা টিম লিডারের বিরুদ্ধে কিন্তু কোনো কথা বলছে না। এটা কিন্তু বেশ মজার ব্যাপার। আর এর ভেতর থেকে আমার যেটা ধারণা, তারা দুজন ব্যক্তিকে টার্গেট করার পেছনে অন্য কোনো উদ্দেশ্য তাদের আছে। যদি তাদের বিরুদ্ধে অভিযোগটা থাকে স্পষ্ট করে, আমাদের এখানে নির্বাচন প্রভাবিত করার ঘটনা কিন্তু আছে। যদি 12 ফেব্রুয়ারির নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করা হয়ে থাকে, তাহলে যারা অভিযোগ করছেন তাদের বলা উচিত এইভাবে প্রভাবটা খাটানো হয়েছে, কিন্তু সেটি আমরা দেখতে পাচ্ছি। নির্বাচনে এখন এখন যে অভিযোগটা তোলা হচ্ছে যে তারা ফ্যাসিবাদের দিকে মানে অগ্রসর হচ্ছে, তারা আওয়ামী লীগ হয়ে যাচ্ছে, কিন্তু আবার বলা হচ্ছে আপনি আওয়ামী লীগ পুরোপুরি হতে পারবেন না, দুর্বল আওয়ামী লীগ হবেন। তো আওয়ামী লীগের দিকে এই সরকারের কর্মকাণ্ড যাচ্ছে, তেমন কোন নমুনা কি আপনি দেখছেন কিনা? প্রথমত, সরকার মাত্র 2 মাস বয়সী একটি সরকার, অনেকগুলো চ্যালেঞ্জ তাদের আছে, আবার অনেকগুলো জায়গায় ব্যর্থতা এবং ভুল সমন্বয়হীনতা সেটাও আছে। আপনি খেয়াল করবেন বিদ্যুৎ এবং জ্বালানি ইস্যুতে সরকার যেভাবে মানুষকে বলছে সেভাবে কিন্তু সরকার কাজটা করছে না। মন্ত্রীরা বলছেন যে জ্বালানির কোনো সংকট নেই, কিন্তু মানুষের মধ্যে
যে কষ্ট, সেই কষ্টটা সরকার দূর করতে পারছে না। সুতরাং এই জায়গাটায় নিশ্চয়ই এটি আমরা ব্যর্থতা হিসাবে দেখি। কিন্তু সেই ব্যর্থতাটাকে বিরোধী দলের যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে ফোকাসটা না করে যেভাবে হুমকিটা দেওয়া হচ্ছে, শাহবাগে ঝুলিয়ে রাখবো, দেশ থেকে পালাতে দিব না। বিএনপির মতো একটা রাজনৈতিক দল, তার অনেক ত্রুটি আছে, সীমাবদ্ধতা আছে, কিন্তু এটাও সত্যি যে তারা প্রায় ১.৫ বছর নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে বিলম্ব করেছে এবং সরকারকে সংস্কারমূলক কতগুলো কাজ করার উদ্যোগ গ্রহণ করতে সহযোগিতা। সংস্কারের জায়গাটা যদি বলেন, যখন জুলাই আসেনি তখন বিএনপি সংস্কারের দাবিটা মাঠে নিয়ে এসেছে এবং জনপ্রিয় করেছে। সুতরাং তাদেরকে এ টু জেড প্রত্যেকটা বিষয় অভিযুক্ত করার যে প্রবণতা, এবং সময় থাকলে বলা যেত, আমার কাছে মনে হয়েছে বিএনপির প্রতিপক্ষ যারা, তারা যতটুকু জুলাই ডিক্লারেশন, জুলাই ঘোষণার বাস্তবায়ন চান, তার থেকে বেশি বিএনপিকে অভিযুক্ত করা, দোষারোপ করা, এই প্রবণতা তাদের মধ্যে বেশি। এবং এটাকে ইস্যু করে সম্ভবত বিএনপির রাজনীতিকে কোণঠাসা করার একটা চেষ্টা আছে। যে পয়েন্টগুলোতে তারা সমালোচনা করছেন, এই পয়েন্টগুলোতে পার্লামেন্টে দাঁড়িয়ে তারা কিন্তু জোরে সোরে কোনো কথা বলছেন না। একদিকে তাদের অদক্ষতা আছে পার্লামেন্টে, আবার জনসম্পৃক্ত যে ইস্যুগুলো আছে, যেমন হামের টিকার অব্যবস্থাপনা, বিদ্যুৎ সংকট, জ্বালানি সংকট, এই বিষয়গুলোতে আমরা কিন্তু পার্লামেন্টে আলোচনা করতে দেখছি না। আবার একটা বিরোধী দল, যে এই যে এই মুহূর্তে এই সমস্ত জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তারা যেমন কথা বলছেন না, সরকারের দল যারা আছে তাদের পক্ষে খুব একটা আপনারা মানে শব্দ দেখছি না, আলোচনা দেখছি না। এবং সবচেয়ে বড় যে কথাটা, সেটা হলো যে এই যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে আমাদের একটা চুক্তি হলো, যেটাকে আমি মানে ভয়ঙ্কর একটা গোলামী চুক্তি বলবো, এবং আমার কাছে কেন কেন যেন মনে হয় যে এই চুক্তি সেই মানে ইন্ডিয়ার সঙ্গে যে 25 বছরের গোলামী চুক্তি বলে যেটাকে বলা হয়, তার চেয়েও ভয়ঙ্কর। তো এই চুক্তি নিয়ে কিন্তু আমি কোনো রাজনৈতিক দলকে সংসদের ভেতরে অথবা বাইরে কোনো কথা বলতে দেখছি না। এটা আপনি কি দেখছেন, আপনি কি খেয়াল করেছেন? আপনি যথার্থ যথার্থ বলেছেন। আমাদের এখানে ব্যবসা, বাণিজ্য, কৃষি, শিল্প, প্রত্যেকটি সেক্টরকে ধুলায় মিশিয়ে দেবে যে চুক্তিটা, সেটি হচ্ছে যে আমেরিকার সাথে এই চুক্তি। কিন্তু সরকারি দল সাধারণত চেষ্টা করে তার ব্যর্থতাগুলোকে আড়াল করার জন্য। বিরোধী দলের দায়িত্ব হচ্ছে সেই বিষয়টা মানুষের সামনে তুলে ধরা। কিন্তু এই জায়গাটায় দেখা যাচ্ছে নির্বাচনের আগে ডক্টর ইউনূস 3টি পক্ষকেই কিন্তু আমেরিকায় নিয়ে গিয়েছে। মানুষের মনের মধ্যে এবং বিভিন্ন জায়গায় একটা আলোচনা আছে যে তখন এইসব বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। প্রথমত, এই 3টা দলের তখন তারা কাদের সাথে বসেছিল এগুলো আলোচনা হওয়া দরকার, পরিষ্কার করা দরকার। দ্বিতীয়ত, এই চুক্তি যদি সরকার এটিকে গোপন রাখতেও চায়, কারণ ইতিমধ্যেই সরকারের কতগুলো উদ্যোগ দেখা যাচ্ছে যে চুক্তি সরকার অনুসরণ করছে, যেমন সেখান থেকে পাম অয়েল কিনে আনা, সেখান থেকে স্বল্প সময়ের মধ্যে বিমান কেনার আগ্রহ প্রকাশ করা, এগুলো ওই বাণিজ্য চুক্তির অংশ। কিন্তু এই প্রেক্ষাপটে বিরোধী দলের দায়িত্বটা কি? বিরোধী দলের দায়িত্বটা হচ্ছে এই মুহূর্তে কি আমাদের এই ধরনের বিমান কেনার প্রয়োজন আছে? যেখানে আমরা স্বাস্থ্য থেকে অনেকগুলো জায়গায় স্বাভাবিক জায়গায় ফেরত নিতে পারিনি অর্থের অভাবে, সেখানে এত বিমান কিনতে হবে কেন? এটা তো বিরোধী দলের দায়িত্ব পার্লামেন্টে তুলে ধরা। তো বিরোধী দলকে সেটি তুলছে না। তার অর্থ হচ্ছে সব পক্ষই, পার্লামেন্টে যে কয়েকটা পক্ষ আছে, তারা সবাই সম্ভবত চাইছে যে আমেরিকার সাথে আমেরিকা নাখোশ হোক, এই ধরনের কোনো কিছু না। দ্বিতীয় জায়গাটা, আমি নির্বাচন অভিযোগ নিয়ে যেভাবে বিরোধী দলের ধড়িবাজিটার কথা বলেছিলাম, এখানেও আপনি দেখবেন যখন এই বিষয়টা আলোচনায় আসে তখন তারা বলার চেষ্টা করছেন খলিলুর রহমান এখানে একটা ভূমিকা রেখেছেন। পররাষ্ট্রমন্ত্রী, একটা দেশের সরকার ছিল, প্রধান মন্ত্রী ছিলেন বা প্রধান উপদেষ্টা ছিলেন ডক্টর ইউনূস। তাহলে
তিনি কি এই চুক্তির বিষয়ে জানতেন না? একটা সরকারের প্রধানমন্ত্রীকে অন্ধকারে রেখে সেই সরকারের একজন মন্ত্রী বিদেশের সাথে একটা স্বার্থবিরোধী চুক্তি করেছে, এটা কি বিশ্বাস করার যোগ্য? এখানেও দেখা যাচ্ছে বিরোধী দল অথবা সরকারি দল উভয়ই ডক্টর ইউনূসের ইমেজকে রক্ষা করার চেষ্টা করছেন। মূল ঘটনাটা যিনি ঘটিয়েছেন তাকে আড়াল করার চেষ্টা করছেন। এবং যে খলিলুর রহমানের বিষয়ে বলা হচ্ছে, এই খলিলুর রহমানের মধ্যস্থতায় কিন্তু তারা সবাই আমেরিকায় গিয়েছিলেন। তখন কেউ বলেনি খলিলুর রহমান সম্পর্কে যে আপনি আমেরিকার স্বার্থ রক্ষা করার চেষ্টা করছেন। তারা কিন্তু খলিলুর রহমানের অ্যারেঞ্জমেন্টে বিদেশে গেছেন। এবার এসে যেটা দেখা যাচ্ছে, তাদের সমালোচনার জায়গা খলিলুর রহমান, কিন্তু যে সমস্ত জায়গায় সরকারের তারা বা এখনকার সরকারের সমালোচনা করছে, প্রত্যেকটি জায়গায় ডক্টর ইউনূসকে সেভ করার একটা প্রবণতা আছে। তবে আপনি যথার্থই বলেছেন, এটি একটা রাষ্ট্রদ্রোহী চুক্তি এবং আজকে হোক কালকে হোক ডক্টর ইউনূসকে অবশ্যই এই চুক্তির বিষয়ে জনগণের মুখোমুখি হতে হবে। এবং আমার ধারণা, দেশের স্বার্থের পক্ষে যদি কোনো সরকার এখানে প্রতিষ্ঠিত হয়, শুধু ডক্টর ইউনূস না, সেই সময়ের যে বাণিজ্য উপদেষ্টা তার নামটা আলোচনায় নেই, বাণিজ্য চুক্তিতে কিন্তু অবশ্যই তার একটা কন্ট্রিবিউশন থাকার কথা। বশির উদ্দিন, যিনি কিন্তু জুলাই হত্যাকাণ্ডের আসামি ছিলেন, আপনার মনে থাকার কথা, তার বিরুদ্ধে কিন্তু জুলাই হত্যা মামলা ছিল। শিরিন শারমিন চৌধুরী জুলাই হত্যা মামলায় থাকার কারণে তাকে আপনি গ্রেপ্তার করেছেন, কিন্তু বশির উদ্দিন জুলাই হত্যা মামলা থাকার পরেও তিনি কিন্তু উপদেষ্টা হয়েছেন। অর্থাৎ সরকার যে পুরো অব্যবস্থাপনা এবং স্ববিরোধী একটা জায়গায় ছিল, এটি প্রমাণ। আমরা বিরোধী দলের কাছে অনুরোধ করব, সরকারি দল সাধারণত এটিকে গোপন করার চেষ্টা করবে, কিন্তু বিরোধী দল প্রকৃতপক্ষে তারা যদি জাতীয় স্বার্থকে প্রায়োরিটি দেয়, কেবলমাত্র ভারতের সাথে সম্পাদিত অসম চুক্তি না, আমেরিকা সহ পৃথিবীর যে কোনো দেশের সাথে সম্পাদিত অসম চুক্তি যাতে তারা পার্লামেন্টে তুলবে, সেটি যদি না করেন, তাহলে বুঝে নিতে হবে যে তারা শুধুমাত্র একটা দেশের বিরোধিতা করে। অন্যান্য জায়গাগুলোতে যখন জাতীয় স্বার্থ বিঘ্নিত হয়, তারা তাদের রাজনৈতিক স্বার্থে সে বিষয়কে বিবেচনা রেখে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেন। তাদের আসল উদ্দেশ্য জাতীয় স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ না, তাদের আসল উদ্দেশ্য হচ্ছে নিজ নিজ দলের সুবিধা। না, আমি না একটা জিনিস বুঝতে পারি না। এই জিনিসটা হলো, যে চুক্তিটা করা হয়েছে, চুক্তিটা আমি যতটুকু পড়েছি, এটা যদি আপনি বাস্তবায়ন করতে যান, তাহলে তো বাস্তবায়ন করতেই হবে আপনাকে, যেহেতু চুক্তির মধ্যে আপনি আছেন। তাহলে তো বাংলাদেশের ইন্ডাস্ট্রি, ওষুধ শিল্প বলেন অথবা অন্যান্য কৃষিজাত শিল্প বলেন যেগুলো আছে, এগুলো তো একেবারে ধ্বংস হয়ে যাবে। তাহলে এই ধ্বংস করলে যদি হয়ে যায়, তাহলে যারা সরকারে আছে তারা দেশ চালাবে কিভাবে? তারা কি এই ঝুঁকিটুকু টের পাচ্ছে না? প্রথমত, প্রত্যেকেই আমাদের এখানে একটা প্রবণতা আছে যে কোনো ভাবে হচ্ছে পাওয়ারটাকে ধরে রাখা। এবং আপনি গত 50 বছরে যদি দেখেন, আমাদের এনার্জি সেক্টর সহ বিভিন্ন সেক্টরে যে চুক্তিগুলো হয়েছে, সেই চুক্তিতে কখনোই কিন্তু জাতীয় স্বার্থ রক্ষিত হয়। আমাদের 2002 সালে যখন 30শে জুন আদমজি পাটকল বন্ধ করা হয়, তখন কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক সহ অনেকে অ্যাপ্রিসিয়েট করেছে। আমাদের এখানে আদমজি পাটকল বন্ধ হয়েছে, আর ভারতে আদমজি পাটের বাজারটাকে বিস্তৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তখন যারা পাওয়ারে ছিলেন, এখন কিন্তু পাওয়ার এবং অপোজিশনে তারাই আছে। তার মানে হচ্ছে যে এখানে জাতীয় স্বার্থ থেকে রাজনৈতিক স্বার্থটা প্রধান, এবং সেই ধরনের একটা প্রবণতা এখনো দেখা যাচ্ছে। তবে ইতিবাচক দিক হলো, তারা এই বিষয়টিকে গোপন রাখতে পারছেন না। ক্রমশই মানুষ কিন্তু সচেতন হচ্ছে। এই যে চুক্তিটার কথা এখন বললেন, এই কথা হলো, চুক্তি নিয়ে কি আলাপ আলোচনা হচ্ছে? জি, আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো কি, ধরেন এই এই গোলামী চুক্তি নিয়ে বিএনপি এবং জামায়াত কিন্তু একমত।
তারা উভয়ই চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছে, আমি যতটুকু দেখতে পাচ্ছি। তাহলে এনসিপি কেও কিন্তু একই রকমের দেখা যাচ্ছে। তারা চুপ, মূল ইস্যুতে তারা চুপ, কিন্তু ছুটকা ফাটকা জিনিস দিয়ে একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করছে। তাহলে এগুলি কি লোক দেখানো বিরোধিতা? আমার যেটা ধারণা, এরা আইডিওলজিক্যালি এদের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে, জানা বোঝা আছে, একসাথে ক্ষমতায় থেকে রাষ্ট্র পরিচালনার ইতিহাস আছে, একজনকে আরেকজনের প্রতীক ধার দিয়ে নির্বাচন করার ইতিহাস আছে। সুতরাং এই মুহূর্তে আমরা যে বিষয়গুলো দেখছি এটা আর্টিফিশিয়াল হতে পারে যখন আপনি দেখছেন যে তারা বেসিক জায়গাগুলোতে একমত হয়ে যাচ্ছে, পার্লামেন্টে হচ্ছেন, পার্লামেন্টের বাইরে হচ্ছে। সুতরাং এই জায়গাটায় যে অভিযোগগুলো পরস্পরের বিরুদ্ধে তুলছেন, একটা রাজনৈতিক দল যখন বলে যে নির্বাচনে আমাদেরকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, একটা নির্বাচনে একটা দলকে হারিয়ে দেওয়া ওই দলটার পক্ষ থেকে এর থেকে বড় অভিযোগ তো আর থাকার কথা না। কিন্তু যারা অভিযোগটা তুলেছেন তারা কিন্তু শুধুমাত্র একদিন একটা মিছিল করে তার অভিযোগ থেকে শেষ, এটাকে আর তারা কন্টিনিউ করে। তার অর্থ হলো এর ভেতর থেকে তারা তাদের কর্মীদেরকে দেখাচ্ছেন যে আমাদেরকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। আবার মিলেমিশে এবং পার্লামেন্টে তাদের আসন অনুযায়ী কিন্তু প্রস্তাবগুলো আসছে না। তারা দাবি করছেন প্রত্যেকটা জায়গায় আমাদেরকে অর্ধেক অর্ধেক দিতে হবে। নিয়ম অনুযায়ী পার্লামেন্টে যে কোনো কমিটিগুলো হয় সদস্যের রেশিও অনুযায়ী কিন্তু পদ বন্টন। এখানে আপনি দেখছেন বিদ্যুৎ ম্যানেজমেন্ট থেকে শুরু করে তাদের যে বিশেষ কমিটি, প্রত্যেকটি জায়গায় তারা কিন্তু সমান সংখ্যক ভাগাভাগি করে নিচ্ছে। ফলে আমার ধারণা যে উপরে উপরে তারা এই বিরোধিতার জায়গাগুলো দেখালেও বৃহৎ যে শক্তিগুলো তাদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে ভেতরে তাদের মধ্যে একটা সমন্বয়, সংযোগ অথবা এই ধরনের বন্দোবস্তর বিষয়টা থাকলেও থাকতে পারে। এনসিপি কে দেখবেন মানে উপরে তারা, বিরোধ থাক, উপরে উপরে বিরোধ থাকলেও তলে তলে মিলতে আছে। আমি তাহলে সেটাই বললাম আর যে তাহলে আমেরিকাকে ডিস্টার্ব করা যায়। আচ্ছা, এখন একটা কথা আপনি আমাকে বলেন, সেটা হলো যে অনেকে আবার এটাও বলছেন যে এই যে মূল দলগুলির মধ্যে যে উপরে উপরে বিরোধ, যেটা কথা আমরা বলতেছি, ছাত্রদের মধ্যে যে গুপ্ত সুপ্ত এইগুলো নিয়ে যে বিরোধটা, সেটা কি তারই মানে প্রতিফলন ওখানে হচ্ছে, নাকি ওটাকে আপনি কিভাবে দেখবেন? ক্যাম্পাসগুলোতে যে অস্থিরতা, এটা মূলত দখল টিকিয়ে রাখার জন্য, এটা দখল টিকিয়ে রাখার জন্য। একটা বিষয় আপনি একমত হবেন যে বিএনপি পাওয়ারে আসলে অথবা আওয়ামী লীগ যখন পাওয়ারে এসেছে, এর আগে তাদের ছাত্র সংগঠন যে আচরণটা করেছে এক রাতের মধ্যে পুরো ক্যাম্পাস দখল করে নেওয়া, এবার কিন্তু সেখান থেকে একটা গুণগত পরিবর্তন হয়েছে। ছাত্র দলের অনেক কর্মীর বিরুদ্ধে নানা রকমের অভিযোগ আছে, এটা সত্য, কিন্তু এর আগে ছাত্রদল বিএনপি পাওয়ারে আসার পরে যে ধরনের পেশি শক্তি প্রদর্শন করেছে, এবার কিন্তু সেখান থেকে তারা একটা সংযম প্রদর্শন করছে। কোথাও কেউ আক্রান্ত হলে তাদের কর্মীদের দ্বারা তারা কিন্তু সেটাকে প্রথমে পক্ষে দাঁড়ালেও তারপরে কিন্তু তার জন্য দুঃখ প্রকাশ করছে। আবার এখানে একটা, এর পেছনে একটা বড় কারণ হচ্ছে তারা স্টুডেন্টদের সেন্টিমেন্টটাকে বুঝতে পারছেন যে এখনকার তারুণ্য সম্ভবত এই পেশি শক্তিকে পছন্দ করছে না। সুতরাং রাজনীতিকে টিকিয়ে রাখতে হলে ছাত্রদের এই অভিব্যক্তিকে রেসপেক্টটা করতে হবে। ছাত্র সংগঠনগুলো সেটি করছে। তবে একটা নতুন প্রবণতা এসেছে জুলাইয়ের পরে, সেটা হচ্ছে বেয়াদবি করা, অশ্লীলতার আশ্রয় নেওয়া, মানুষকে অসম্মান করা। এটা এক ধরনের অধিকার এবং সেই অধিকারটা চাওয়া হচ্ছে। স্ববিরোধিতার জায়গাটা আমি বলছি, আপনার সমালোচনা আমি করতেই পারি। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি বিএনপির প্রধান, তার ভুলগুলো, রাষ্ট্র পরিচালনায় অদক্ষতা, এগুলোর সমালোচনা আপনি করবেন, কিন্তু তার মানে এই না তার পরিবারের সদস্যদেরকে আপনি নানাভাবে
ভুল এবং বিভ্রান্তিকর তথ্য দিয়ে কুৎসা রটনা করবেন, মানুষের মধ্যে তাদের সম্পর্কে এক ধরনের বিতৃষ্ণা তৈরি করবেন, এটি উচিত না। আবার খেয়াল করবেন, আজ থেকে কয়েক মাস আগে ডাকসুর ভিপি সাদিক কায়েত, তিনি যে ফেসবুকে যে মিম ফেস গ্রুপগুলো আছে, মূলত স্যাটায়ার করা বিভিন্ন জন সম্পর্কে, উনি কিন্তু তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছিলেন, কারণ তারা সাদিক কায়েমকে নিয়ে স্যাটায়ার করত। সেই সাদিক কায়েমরা এখন এসে বলছে যে মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নোমানি ম্যাডামকে তার বিকৃত ছবি নিয়ে কিন্তু তিনি থানায় মামলা করেছিলেন। সেই শিক্ষিকা এখন এসে বলছেন যে তারেক রহমানের মেয়েকে নিয়ে যে অশ্লীল প্রচারণা, তার বিরুদ্ধে কথা বলা, এটা বাক স্বাধীনতা হরণ করা। সার্জিস আলম সম্পর্কে ফেসবুকে কমেন্ট করার কারণে একজন সরকারি কর্মকর্তা চাকরি হারিয়েছিলেন ডক্টর ইউনূসের সময়। এখন তারাই এসে বলছেন যে এরা মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, বাক স্বাধীনতা কেড়ে নিচ্ছে। আমি গত কয়েকদিন ধরে শুনছি এই যে অভিযোগগুলো, প্রত্যেকটা অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে আছে। আপনি অবশ্যই মানুষের কথা বলার অধিকার কেড়ে নিতে পারবেন না, কিন্তু কোনটা কথা বলার অধিকার আর কোনটা একজন মানুষকে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, অশ্লীলভাবে আক্রমণ করা, এটি তো আলাদা বিষয়। এটা তো আমাদের সংস্কৃতির সাথে যায় না। জি জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব শরীফুজ্জামান শরীফ। দর্শক, আপনারা শুনলেন বিএনপি এবং জামায়াতে ইসলামের যে আমরা বিরোধ দেখতে পাচ্ছি, পরস্পরের বিরুদ্ধে অভিযোগ শুনতে পাচ্ছি, পরস্পরকে বিভিন্ন বিশেষণে আখ্যায়িত করার যে প্রবণতা দেখছি, এগুলোর পেছনে আসলে কি থাকতে পারে, সম্ভাব্য কারণগুলো নানা বিষয়ে কিন্তু জনাব শরীফুজ্জামান শরীফ ইঙ্গিত করেছেন, আলোকপাত করেছেন। আপনারা নিজেরাও এগুলো দেখেন, নিজেরাও বুঝেন, নিজেরাও আলোচনা করেন। আমাদের একটি কথা, যে আপনাদের একটা চিন্তা থাকবে, আমাদেরও আরেকটা চিন্তা থাকবে, কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা আবার আগে তাকে একটু মিলিয়ে মিলিয়ে নিলে হয়তো একটা তৃতীয় চিন্তা আপনারা পেয়ে যাবেন। এবং সেটাই হয়তো হবে আসল চিন্তা। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, আমাদের আলোচনা শুনবেন, আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।